where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার। মালদা প্রশাসনের উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য যে টেলিশিক্ষার ব্যবস্থা করা হয়েছে তাকে আমি স্বাগত জানাই ও ধন্যবাদ জানাই। আমি দেবী সরকার, শিবানী একাডেমি স্কুলে আছি, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা এই যে ধরো আজকে যে বিষয়টা পড়াবো সে সংক্রান্ত ব্যাপারে আমি একটা গল্প বলি বা ঘটনার কথা বলি। হিরোশিমা ও নাগাসাকি এই দুটো শব্দ তোমরা নিশ্চয়ই শুনেছ। গত কয়েকদিন আগে এই দিবস দুটো পালিত হলো। 1945 সালে 6ই আগস্ট ও 9ই আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা পড়েছিল। কে ফেলেছিল? না, মার্কিন যুক্তরাষ্ট্র। এই বোমা পড়ার সাথে সাথেই দুটো শহরই একেবারে প্রায় ধ্বংসই হয়ে গেছিল। 1.5 লক্ষ মানুষ মারা গেছিল, 2 লক্ষের বেশি মানুষ আহত হয়েছিল। তারপরেও অনেক মানুষ মারা গেছে এবং এখনও সেই যে ধরো দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ 1945 সালের ঘটনা 75 বছর পরেও এখনও কিন্তু বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। তাহলে কত শক্তিশালী সেই যে পারমাণবিক বোমা ছিল যেটা মানে কল্পনাই করা যায় না। এখন যদি ধরো এরকম একটা যুদ্ধ হয় আমরা ভাবতেই পাই না, কারণ পৃথিবীর এখনও অনেক রাষ্ট্রের হাতে বিশাল বিশাল পারমাণবিক বোমা আছে। যে বোমাগুলো ফাটলে পরে মানে যুদ্ধ লাগলে এক লহমায় যেন কয়েকটা পৃথিবী শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কি যুদ্ধ চাই? বলো, যুদ্ধ চাই না। আমরা কি চাই? আমরা শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই, সবাই যেন শান্তিতে নিরাপত্তাভাবে ভালো করে বসবাস করতে পারি, শান্তিতে থাকতে পারি। তার জন্যই কিন্তু দরকার একটা আন্তর্জাতিক স্থায়ী সংগঠনের, যে সংগঠন আমাদের কি করবে? শান্তি দেবে, নিরাপত্তা দেবে। সম্মিলিত জাতিপুঞ্জ এই রকমই একটা আন্তর্জাতিক সংগঠন, যে সংগঠন আমাদেরকে শান্তি দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। চলো আজকে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ নিয়ে আলোচনা করি। প্রতিটি যুদ্ধের বিভীষিকা ও নৃশংসতা মানুষকে শান্তিকামী করে তোলে, কিন্তু বিশ্বব্যাপী এই শান্তি প্রতিষ্ঠার জন্য দরকার একটি স্থায়ী আন্তর্জাতিক সংগঠন, যেখানে শান্তিকামী রাষ্ট্রগুলি কি করবে না নিজেদের সমস্যাগুলো মিটিয়ে নিয়ে সমবেত হয়ে বা সম্মিলিত হয়ে যে সমস্ত রাষ্ট্র যুদ্ধ করছে বা শান্তি বিঘ্ন করছে বা নিরাপত্তা বিঘ্ন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই প্রয়োজনের তাগিদেই প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ বা লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল কত সালে? না, 1939 সালের 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই জাতিসংঘের অপমৃত্যু ঘটে। তারপরে কি করলো না, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, চারিদিকে একটা ধ্বংসলীলা, মারণাস্ত্রের অভিনবত্ব, অগণিত মানুষের প্রাণনাশ, একটা বিভীষিকা ব্যাপার ঘটে গেল। বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দ
তারা আবার কি করলো না শান্তিমুখী হয়ে উঠলো, যে কী করে আবার শান্তি আনা যায়। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, এ তো সাংঘাতিক ব্যাপার। তখন ওই বিশ্বযুদ্ধ চলাকালীনই মিত্র শক্তিবর্গ মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া, গ্রেট ব্রিটেন, চীন, ফ্রান্স এরা কী করলো না সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ বলে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই শান্তি ও নিরাপত্তার প্রয়াস শুরু হয়ে গেল। তখন ধাপে ধাপে প্রস্তাব গ্রহণ, স্বাক্ষর গ্রহণ, কি করে এগোনো যাবে, কি করে একটা সংগঠন আনা যায়, হ্যাঁ, কী করে শান্তি আসবে, কি করে নিরাপত্তা আসবে, মানে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ অস্থির হয়ে পড়ল। যেমন 1941 সালে কি হলো না আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অফ ওয়েলস যুদ্ধজাহাজে দুই রাষ্ট্রপ্রধান, মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, এরা দুজনেই মিলিত হলেন। মিলিত হয়ে তখন কি করলো একটা প্রস্তাব গ্রহণ করলো। সেই প্রস্তাবটা কি না আটলান্টিক সনদ। এই আটলান্টিক সনদের পরে আবার তারা কত সালে না 1942 সালে কোথায় মিট করলো না ওয়াশিংটনে। তখন কিন্তু 26টি রাষ্ট্রের প্রতিনিধিরা মিলিত হলো। আগের আটলান্টিক সনদের যে নীতিগুলো নেওয়া হয়েছিল সেটার প্রতি পূর্ণ আস্থা রেখে তারা কি করলো আবার একটা প্রস্তাব গ্রহণ করলো। সেই প্রস্তাবে তারা স্বাক্ষর গ্রহণ করলো, সেটা ওয়াশিংটন ঘোষণা নামে পরিচিত। এই ঘোষণার পরে ঠিক পরের বছর অর্থাৎ 1943 সালে কোথায় আবার মিট করলো না মস্কোতে। কোন কোন রাষ্ট্র না মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীরা এবং সোভিয়েত ইউনিয়ন, এরা মস্কোতে মিলিত হলো এবং একটি যুগ্ম ইশতেহার প্রচার করলো। ওই ইশতেহার মস্কো ঘোষণা নামে পরিচিত। সেটা হলো 1943-এর 30শে অক্টোবর। কিন্তু এটা ঠিক অল্প দিন পরে, জাস্ট মাসখানেক পরে, ওই 1943-এর 1 ডিসেম্বর, জাস্ট এক মাস পরে কি হলো না তেহরানে আবার মিট করলো কে না সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান স্তালিন, মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী, এরা মিট করে কি বলল যে তেহরানে যে একটা প্রস্তাব গ্রহণ করতে হবে এবং সেটাতে স্বাক্ষরিত হলো দেশগুলোর মধ্যে, 4 জনের মধ্যে, এবং সেটা তেহরান ঘোষণা নামে পরিচিত। তারপরে এলো 1944-এ চলে এলো, সরি উপরে লিখে, 1944-এ চলে এলো ডাম্বারটন ওক সম্মেলন। তারপরেই চলে এলো 1945-এ ইয়াল্টা সম্মেলন। ইয়াল্টা সম্মেলনের পরে সর্বশেষ 1945-এর 25শে এপ্রিল তারা সান ফ্রান্সিসকোতে সমবেত হলেন এবং কতগুলো রাষ্ট্র না 50টি রাষ্ট্রের প্রতিনিধিরা এটাতে যোগদান করলো। যোগদান করে সেই সময় তারা সম্মিলিত জাতিপুঞ্জের সনদ রচনা করলো। সনদ মানে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান, সনদ, দন্তেশ ন দ, সনদ। দেখো এটা দেখে নাও, সনদ মানে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান রচনা করলো। সেই সনদ একটি প্রস্তাবনা এবং 111টি ধারা সন্নিবিষ্ট করা হলো। সনদের মধ্যে একটা প্রস্তাবনা এবং
একটি 111টি ধারা সন্নিবিষ্ট করা হলো ওই সনদের মধ্যে। এবং সেই বছরই 1945 সালের 24শে অক্টোবর 1945-এর 24শে অক্টোবর পাকাপাকিভাবে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হলো। তাহলে 1945 সালের 24শে অক্টোবর এই যে ডেটটা, এটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা ভীষণ শর্ট কোশ্চেন এবং মাল্টিপল চয়েসে আসে, এটা তোমরা ভালো করে নোট করে নাও। 1945 সালের 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হলো। এবং এই সনদের প্রস্তাবনার মধ্যে জাতিপুঞ্জের কি লক্ষ্য হবে, কি নীতি, কি উদ্দেশ্য, সমস্ত আলোচনা করা হলো। এবং সনদের 1 নম্বর ধারায় বলা হলো যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা হলো সম্মিলিত জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য। সম্মিলিত জাতিপুঞ্জের 7টি নীতির কথা বলা হয়েছে। প্রথম নীতিটা কি না, প্রথম নীতিটা হচ্ছে যে জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব রাষ্ট্রই সমান, এখানে কোনো ভেদাভেদ করা হবে না যে বড় রাষ্ট্র মানে আলাদা, ছোট রাষ্ট্র মানে আলাদা, সেটা করা হবে না। ক্ষুদ্র বৃহৎ সব রাষ্ট্রই সমান। 2 নম্বর কি না, সামগ্রিক কল্যাণ সাধনের জন্য সনদে যে দায় দায়িত্বগুলো অর্পণ করা হয়েছে সেগুলো সবাইকেই পালন করতে হবে, সেগুলো থেকে এড়িয়ে গেলে হবে না, সবাইকেই পালন করতে হবে। এই রকম আরও 5টি নীতির কথা বলা হয়েছে। এবং এই যে নীতি উদ্দেশ্যগুলোকে বাস্তবে রূপায়ণের জন্য জাতিপুঞ্জের 6টা সংস্থা রয়েছে। জাতিপুঞ্জের 6টা সংস্থা রয়েছে। কি কি 6টা সংস্থা? 1 নম্বর হচ্ছে সাধারণ সভা, 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ, 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। তোমরা কিন্তু লিখে নাও স্টুডেন্টরা, সামাজিক পরিষদ। 4 নম্বর হচ্ছে অছি পরিষদ। 5 নম্বর হচ্ছে আন্তর্জাতিক নম্বর হচ্ছে কর্ম দপ্তর এবং মহাসচিব। ঠিক আছে, এই 6টা সংস্থা এরা কি করবে না, জাতিপুঞ্জের যে উদ্দেশ্য নীতিগুলোর কথা বলা হলো সেইগুলো বাস্তবে রূপায়ণ ঘটাবে। এখন আমরা আলোচনা করব সাধারণ সভা নিয়ে। সাধারণ সভা সম্মিলিত জাতিপুঞ্জের একটা বড় অঙ্গ, অর্থাৎ জাতিপুঞ্জের যতগুলো সদস্য সব সাধারণ সভার সদস্য। সাধারণ সভার এখন সদস্য সংখ্যা কত? 193, 193 জন সাধারণ সভার সদস্য। রাষ্ট্রবিজ্ঞানী গেটেল সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলে অভিহিত করেছেন। কেন না, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের যে নানা সমস্যা, তাদের যে নানা কণ্ঠস্বর ধ্বনিত হয় এবং প্রতিফলিত হয় সব সাধারণ সভার মধ্য দিয়ে। সাধারণ সভাতে
প্রতিটি সদস্য রাষ্ট্র অনধিক 5 জন করে প্রতিনিধি প্রেরণ করতে পারে এবং প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের একটি করে ভোট, তার বেশি ভোট নাই কিন্তু, একদম একটি করে ভোট। আর সাধারণ সভার অধিবেশন বছরে একবার করে হয়, বছরে একবার, এবং অধিবেশনের আগে একজন সভাপতি এবং 21 জন সহসভাপতি নির্বাচন করা হয়। অধিবেশনটা কখন হয় না, প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এটা খুব খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভ, এটা ভীষণ ভীষণ অবজেক্টিভ। এটা ধরো তোমাদের পরীক্ষায় চলে এসছে, প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার এই অবজেক্টিভটা সবাই লিখে নাও, এটা একটা আসবেই, মানে ধরো সামনে বছর চলে আসবে এরকম। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, এবং অধিবেশনটা কিন্তু বছরে একবারই হয়, ঠিক আছে? এবার কি না, সাধারণ সভার কিছু ক্ষমতা আছে। সনদের যে সমস্ত বিষয়গুলো আছে সাধারণ সভা সবগুলো নিয়ে আলোচনা করে, কিন্তু কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে সাধারণ সভা আলোচনা করতে পারবে না। আভ্যন্তরীণ ব্যাপারগুলো যে সমস্ত সব রাষ্ট্রের ব্যাপার, নিজস্ব ব্যাপার, পার্সোনাল ব্যাপার, ওইগুলোতে কিন্তু সাধারণ সভা হস্তক্ষেপ করতে পারবে না। সনদ স্রষ্টারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিরাপত্তা পরিষদের উপর অর্পণ করেছিলেন, কিন্তু কিছু কিছু দায় দায়িত্ব সাধারণ সভার হাতেও এসে পড়েছে বা সাধারণ সভাকেও দেওয়া হয়েছে। যেমন 1950 সালে শান্তির জন্য সম্মিলিত হওয়ার 1950 সালে শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গ্রহণের পর শান্তি এবং নিরাপত্তা রক্ষার দায়িত্ব সাধারণ সভার হস্তেও অর্পণ করা হয়, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, 1950। আচ্ছা, এবার কি সাধারণ সভার কিছু নির্বাচন সংক্রান্ত ক্ষমতাও আছে। কি নির্বাচন না, সাধারণ সভা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদেরকে নির্বাচন করে, সাধারণ সভা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের নির্বাচন করে, অছি পরিষদের সদস্যদের নির্বাচন করে, আবার নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা মহাসচিবকেও নিয়োগ করে। এছাড়া সাধারণ সভা আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদেরকেও নিয়োগ করে। সেটা কি না, নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে। সাধারণ সভার কিছু সনদ সংশোধনের ক্ষমতা আছে। কেমন না, সনদ সংশোধনের ক্ষেত্রে সাধারণ সভা নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা 2/3 উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যের সমর্থনে সেটা সংশোধন করে। কিন্তু এখানে একটা কথা বলা দরকার যে নিরাপত্তা পরিষদের সম্মতি মানে কি, 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ 9টি রাষ্ট্রের সম্মতি লাগবে, তবেই হবে। সাধারণ সভার কিছু ভোট পদ্ধতি আছে, যেমন এর আগে আমি একবার বলেছি যে সাধারণ সভার প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের একটি করে ভোট আছে। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যাপারে সাধারণ সভা উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যের সমর্থনে সিদ্ধান্ত গৃহীত হয়। এই হলো তোমাদের সাধারণ সভা। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদে কি হচ্ছে, প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল 11 জন, কিন্তু এখন বর্তমানে 15 হয়েছে, মানে 15টি সদস্য রাষ্ট্র, 5টি হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 11টি হচ্ছে অস্থায়ী সদস্য রাষ্ট্র।
5টি স্থায়ী সদস্য রাষ্ট্র, 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র। ঠিক আছে, এই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র কে কে, ওটাও আমি লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, 2 নম্বর রাশিয়া, আগে ছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, এখন তো ভেঙে গেছে, এখন হচ্ছে রাশিয়া। 3 নম্বর গ্রেট ব্রিটেন, 4 নম্বর ফ্রান্স, 5 নম্বর চীন। ঠিক আছে, এই হচ্ছে 5টা স্থায়ী সদস্য রাষ্ট্র। তোমরা সবাই লিখে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে হয়তো বললো শর্ট কোশ্চেনে 2টো স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো, তখন কিন্তু লিখতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা লিখে নাও। আচ্ছা, এই যে 10টা স্থায়ী সদস্য রাষ্ট্র, এরা 2 বছরের জন্য নির্বাচিত হয় এবং ওরা কিন্তু আবার পুনর্নির্বাচিতও হতে পারে। নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কি না, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। এই আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সম্মতি ছাড়া আঞ্চলিক সংস্থাগুলো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারবে না। যেমন ন্যাটো, ন্যাটো আঞ্চলিক সংস্থা, যেমন ন্যাটো, এও লিখে নাও, ভীষণ ইম্পর্টেন্ট। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তবে কি সিয়াটো, সিয়াটো সাউথ ইস্ট এশিয়া সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। তারপর হচ্ছে কি এশিয়ান, অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদের, যে নিরাপত্তা পরিষদের কিন্তু ভিটো ক্ষমতা আছে। ভিটো ক্ষমতাটা কি, যে নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য রাষ্ট্র তারা কিন্তু একটা অসম্মতি জ্ঞাপন করতে পারে। অর্থাৎ কোনো ব্যাপারে একটা কারোর কোনো হলো, মতামত মিলল না, তখন এটা অসম্মতি বা না সূচক জ্ঞাপন, মতামত জ্ঞাপন করতে পারে, সেটাই হচ্ছে ভিটো ক্ষমতা। নিরাপত্তা পরিষদের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। নিরাপত্তা পরিষদেরও নির্বাচন সংক্রান্ত ক্ষমতা রয়েছে। যেমন নিরাপত্তা পরিষদের সুপারিশে মহাসচিবকে নিয়োগ করা হয়, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদেরকে নিয়োগ করা হয়, মানে সাধারণ সভা নিরাপত্তা পরিষদের সুপারিশে। আবার জাতিপুঞ্জে যে নতুন সদস্য গ্রহণ সেটাও হয়। তবে এই যে বলছি যে নিরাপত্তা পরিষদের সুপারিশে, সেটাতে কিন্তু
5টি সদস্য স্থায়ী সদস্য রাষ্ট্রসহ মোট 9টি সদস্য রাষ্ট্রের সম্মতি লাগবে। তাহলে এটা আমার হয়ে গেল নিরাপত্তা পরিষদ। এবার আমরা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য সংখ্যা 54, মানে 54টি রাষ্ট্র অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য। এই 54 জন সদস্য রাষ্ট্র 3 বছরের জন্য নির্বাচিত হন। প্রতি বছর 1/3 সদস্য অবসর গ্রহণ করে। এই সদস্য রাষ্ট্ররা পুনর্নির্বাচিতও হতে পারে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক প্রভৃতি বিষয়ে নিজ নিজ তথ্য অনুসন্ধান করে নিজ সুপারিশ সাধারণ সভায় বা বিশেষজ্ঞ সংস্থাগুলির কাছে পেশ করতে পারে। এখন দেখা যাক এই সংস্থাগুলি কি কি। একটু লিখে নাও তোমরা ছাত্রছাত্রীরা, খুব ইম্পর্টেন্ট এগুলো। এগুলো তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে আসবে। FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তারপরে হচ্ছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তারপর হচ্ছে ইউনেস্কো, এটা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইউনেস্কো এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য ছাত্রছাত্রীরা। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক and cultural organization. UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization. তারপর হচ্ছে হু, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপর হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই কটা যে তোমাদের লেখালাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরো একটা না দুটো আসবেই।
আচ্ছা, এই হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এরপর আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অছি পরিষদ। এরপর কি পড়াবো না, অছি পরিষদ। অছি পরিষদ, অছি পরিষদ। অছি পরিষদটা কি? এখন বর্তমানে অছি পরিষদের আর নাম শুনবে না। আমি গল্পটা বলি। 1945 সালে 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে সমবেত প্রতিনিধিবৃন্দ ওরা যখন এই চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকারের স্বীকৃতি দিতে গিয়ে তারা উপলব্ধি করলো যে অনেক অঞ্চল তখনও স্বাধীনতা লাভের উপযুক্ত হয়ে ওঠেনি এবং সেসব অঞ্চলের অধিবাসীরাও স্বনির্ভর হয়ে ওঠেনি। তাদেরকে কি করলো, কতগুলো বৃহৎ শক্তির শাসনাধীনে রাখলো। কি করার জন্য? তাদেরকে স্বনির্ভর করার জন্য বা তাদের স্বাধীনতা লাভের উপযুক্ত করার জন্য। এই যে তাদেরকে কতগুলো বৃহৎ শক্তির শাসনাধীনে রাখলো, মানে কি বৈদেশিক শক্তির নিয়ন্ত্রণাধীনে রাখলো। এবার বৈদেশিক শক্তির নিয়ন্ত্রণাধীনে থেকে তারা যাতে শোষিত ও অত্যাচারিত না হয় সেটা দেখভালের দায়িত্ব কার ওপর না, সম্মিলিত জাতিপুঞ্জের ওপর। এবং এটাও বলা হলো যে যখনই তারা স্বাধীনতা লাভের উপযুক্ত হবে বা সেই সব অঞ্চল এর অধিবাসীরা স্বনির্ভর হয়ে উঠবে তখনই তাদেরকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হবে। এই যে ব্যবস্থাটা, এটাই হচ্ছে অছি ব্যবস্থা এবং যার উপরে এই দায়িত্ব দেওয়া হলো সেটা হচ্ছে অছি পরিষদ। আর সেই অঞ্চলগুলো অছি অঞ্চল। বর্তমানে এখন আর কোনো অছি অঞ্চল নেই এবং কোনো অছি পরিষদ বা অছি ব্যবস্থা এখন একেবারেই গুরুত্বহীন। মানে তোমাদের যদি বলে, ধরো অবজেক্টিভে আসলো যে বর্তমানে কটি অছি অঞ্চল, আসতেই পারে, এরকম অবজেক্টিভ দিতেই পারে। তোমরা কি উত্তরটা লিখবে? না, কোনো অছি অঞ্চল নেই, একটাও নেই, একটাও নেই। ঠিক আছে, এই হচ্ছে অছি পরিষদ। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কর্ম দপ্তর এবং মহাসচিব। কর্ম দপ্তর এবং মহাসচিব, সরি, অছি পরিষদের পরে আর একটা আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। আন্তর্জাতিক বিচারালয়, আন্তর্জাতিক বিচারালয়। আচ্ছা, আন্তর্জাতিক বিচারালয়টা কি না, এখানে ধরো আমাদের জাতিপুঞ্জের যে উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্য না, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, কিন্তু আদৌ বজায় রাখা যাবে কি যাবে না, সেটা ঠিক মতন করা হবে কি হবে না, সেটা তো একজনকে দেখতে হবে। তার জন্যই কিন্তু দরকার একটা নিরপেক্ষ আন্তর্জাতিক বিচারালয়। যে বিচারালয় কি করবে না, আন্তর্জাতিক ক্ষেত্রে একটা শান্তি ও নিরাপত্তা আনবে এবং আরও কি করবে, যে সমস্ত রাষ্ট্র যুদ্ধবাজ, যারা শান্তি ভঙ্গ করছে, নিরাপত্তা ভঙ্গ করছে, নিরাপত্তাতে বিঘ্ন ঘটাচ্ছে, তাদেরকে চিহ্নিত করবে, চিহ্নিত করে তাদেরকে শাস্তি প্রদান করবে, করে একটা নিরপেক্ষ রায়দানের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা আনবে। এই উদ্দেশ্যেই আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই যে আন্তর্জাতিক বিচারালয়, তার কিন্তু একটা নিজস্ব সংবিধান আছে। সংবিধানটার নাম কি? সংবিধি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সংবিধানটার নাম কি? সংবিধি। সংবিধি, এটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের একটা নিজস্ব সংবিধান, সংবিধি। এই 3 নম্বর সংবিধিতে বলা হয়েছে, সংবিধির 3 নম্বর ধারাতে, সংবিধির 3 নম্বর ধারাতে, 3 নম্বর ধারাতে কি বলা হচ্ছে, যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা 15 জন। সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ
নিজ নিজভাবে তাদের ভোট পদ্ধতি গ্রহণ করে এবং সেই ভোটে যে সমস্ত প্রার্থী অধিক সংখ্যক ভোট পাবে সেখান থেকে বিচারপতিদেরকে নিয়োগ করা হয়। মানে যারা বেশি ভোট পাচ্ছে যে সমস্ত প্রার্থী তাদেরকে বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় সাধারণ সভায় এবং নিরাপত্তা পরিষদে। এই করে বিচারপতিদের কার্যকালের মেয়াদ হচ্ছে 9 বছর। প্রতি 3 বছর অন্তর অন্তর 1/3 বিচারপতি অবসর গ্রহণ করে। 1/3 মানে 15 জন ছিল, 5 জন বিচারপতি অবসর গ্রহণ করছে। বিচারপতিরা আবার পুনর্নির্বাচিত হতে পারেন। আন্তর্জাতিক বিচারালয়টা অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। কোথায় না, নেদারল্যান্ডের হেগ শহরে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। হেগ শহরে, হয়েকার গ, নেদারল্যান্ডের হেগ শহরে। তাহলে এই গেল আন্তর্জাতিক বিচারালয়। এবার হচ্ছে কি কর্ম দপ্তর এবং মহাসচিব। কর্ম দপ্তর এবং মহাসচিব। আমাদের নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কি না, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। কোনো কারণে যদি নিরাপত্তা পরিষদ এইগুলো পালন করতে অক্ষম হয়ে পড়ে তাহলে এইসব দায় দায়িত্ব পালনের কাজ কার উপরে পড়ে না, এই কর্ম দপ্তর এবং মহাসচিবের উপর। মানে মেইনলি মহাসচিবকেই দেখতে হয় যে সেই সব দায় দায়িত্বগুলো কমপ্লিট করার জন্য, মানে সেই কর্তব্যগুলো পালন করার জন্য। একজন মহাসচিব এবং কিছু সরকারি কর্মচারী নিয়ে এই কর্ম দপ্তর গঠিত। কিছু বলতে জাতিপুঞ্জের এখন সমস্ত ডিপার্টমেন্টে, সমস্ত দপ্তরে কর্মচারীর সংখ্যা হচ্ছে 10,000-এরও বেশি। তাদেরকে কে নিয়োগ করে না, তাদেরকে নিয়োগ করে মহাসচিব। মহাসচিব হচ্ছে কর্ম দপ্তরের মূল চালিকা শক্তি। 5 বছরের জন্য উনি নির্বাচিত হন। নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভার দ্বারা মহাসচিব নির্বাচিত হন। তিনি পুনর্নির্বাচিতও হতে পারেন। বর্তমানে মহাসচিব হলেন অ্যান্তোনিও গুতারেস। এটা লিখে নাও, এটা বর্তমান মহাসচিব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। প্রথম কে মহাসচিব ছিল? ট্রিগভেলি, প্রথম মহাসচিব। ট্রিগভেলি। পড়াতে আমার আর একটা গল্প মনে পড়লো। তোমাদেরকে প্রথমেই বললাম না যে 6 আগস্ট ও 9 আগস্ট হিরোশিমা নাগাসাকি, কিন্তু এই যে পরমাণু বোমাটা তৈরি হয়েছিল সেটা তার একদিনে না, বছরের পর বছর সময় লেগেছিল। এবং এটার যিনি ফর্মুলাটা তৈরি করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, এই ফর্মুলাটা তৈরি করেছিলেন। এবং এই যে পরমাণু বোমার পরে যে এত ধ্বংসলীলা বা আজও পর্যন্ত তার রেস চলছে, আইনস্টাইন উনি কিন্তু নিজে ভীষণ অনুতপ্ত হয়েছিলেন এবং উনি রাস্তায় বেরিয়ে যাতে আর যুদ্ধ না হয় সেই যুদ্ধবিরতির সই সংগ্রহ করেছিলেন। আচ্ছা, তাহলে তোমাদের 6টি সংস্থা নিয়ে আমার আলোচনা করা হয়ে গেল। এবার আমি যেটা করব তোমাদের
মেন মাল্টিপল বা এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে তোমরা এবার বলো তো, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? জাতিসংঘ বা লিগ অফ নেশনস। জাতিসংঘ বা লিগ অফ নেশনস। ইউএনও প্রতিষ্ঠিত হয়, আমি কিন্তু বোর্ডে এটা লিখে দিয়েছিলাম, ইউএনও প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালের 24শে অক্টোবর। 1945 সালের 24শে অক্টোবর। তারপরে ইউএনএ সনদে নীতির সংখ্যা কত ছিল? মানে কত? 7টি। ইউএনএ সংবিধানে সনদে বা সংবিধানে, ইউএনএ সংবিধান মানেই তো সনদ, সনদ। নীতির সংখ্যা হলো 7টি। জাতিপুঞ্জের সনদে মূল ধারার সংখ্যা হলো 111টি। জাতিপুঞ্জের সনদে মূল ধারার সংখ্যা হলো 111টি। ইউএনও সদস্য নয় এমন একটি রাষ্ট্রের নাম হলো ভাটিকান সিটি। ইউএনও সদস্য নয় এমন একটি রাষ্ট্রের নাম লেখো। কি নাম? না, ভাটিকান সিটি। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু সার্বভৌম রাষ্ট্র, মানে যারা রাষ্ট্র, হ্যাঁ, রাষ্ট্র মানে তো তার সার্বভৌম থাকতে হবে, সেই রাষ্ট্র মানে সার্বভৌম রাষ্ট্র ইউএনওর সদস্য হতে পারে। তবে একটা কথা, ইউএনএর যে সদস্য হতেই হবে এমন কিন্তু বাধ্যবাধকতা নেই। এই একে ইউএনএর সদস্য হতেই হবে, কেন ইউএনএর এখন সদস্য সংখ্যা হচ্ছে 193। আমাদের তো রাষ্ট্র তো অনেক রাষ্ট্র, তার থেকে অনেক বেশি। সবাই কি ইউএনএর সদস্য? সেটা না। তাহলে ইউএনএর সদস্য রাষ্ট্রের নাম হলো ভাটিকান সিটি। আচ্ছা, হলো। আর ইউনাইটেড নেশনস এই শব্দটি চয়ন করে কে? কে প্রথম চয়ন করেছিল? মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে? এটা তোমরা সবাই জানো, সম্মিলিত জাতিপুঞ্জ। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে? আন্তর্জাতিক সনদ কোন বছর স্বাক্ষরিত হয়? 1941। আমি এগুলো সব তোমাদের লিখে দিয়েছিলাম বোর্ডে, আবারও লিখছি, 1941। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াশিংটন ঘোষণা কত সালে হয়? 1942। মস্কো ঘোষণা কোন বছরে হয়? 1943 সালের 30শে অক্টোবর। মস্কো ঘোষণা কত সালে হয়? 1943 সালের 30শে অক্টোবর। তেহরান ঘোষণা কত সালে হয়? 1943-এর 1 ডিসেম্বর। 1943-এর 1 ডিসেম্বর। ডাম্বারটন ওক সম্মেলন কত সালে হয়? 1944 খ্রিস্টাব্দে। 1944 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে ইয়াল্টা সম্মেলন কত সালে হয় বা কোন বছর হয়? 1945 খ্রিস্টাব্দে। আচ্ছা, এবার যদি বলে যে কোন সম্মেলনের পরে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল? কোন সম্মেলনের পরে? না, সান ফ্রান্সিসকো সম্মেলনের পরে। সেটা কবে হয়েছিল? না, 1945 সালের 25শে এপ্রিল। 1945 সালের 25শে এপ্রিল। আর সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হলো? 1945 সালের 24শে অক্টোবর। 1945 সালের 24শে অক্টোবর। জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা কবে হয়? 1948 সালের 10ই ডিসেম্বর। জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা কত সালে হয়? 1948 সালের 10ই ডিসেম্বর। আচ্ছা, বলো তো
তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত, কোন বছর? না 1914 থেকে 1919, এই সময়টা ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল, 1914 থেকে 1919। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল 1939 থেকে 1945। 1945 সালে ড্যাশ, 1945 সালে ড্যাশ মানে কটি রাষ্ট্র নিয়ে সম্মেলনটা হয়েছিল? সান ফ্রান্সিসকো সম্মেলন 50টি রাষ্ট্র, 50টি রাষ্ট্র, 50টি রাষ্ট্র নিয়ে সান ফ্রান্সিসকো সম্মেলন হয়েছিল। অর্থাৎ এই 50টি রাষ্ট্র যোগদান করেছিল, তারপরেই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল এবং সনদ রচিত হয়েছিল ইত্যাদি ইত্যাদি। সম্মিলিত জাতিপুঞ্জের কটা সংস্থা? 6টি। সম্মিলিত জাতিপুঞ্জের কটা সংস্থা? 6টি। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? 193, 193, 193। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা 193, 193। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র, আর অস্থায়ী 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র। ইউএন এর মহাসচিবের কার্যকাল কতদিন? ইউএন এর মহাসচিবের কার্যকাল 5 বছর। আচ্ছা, এবার যদি প্রশ্ন করা হয় তিনি কি পুনর্নির্বাচিত হতে পারেন? উত্তর বলবে হ্যাঁ, তিনি পুনর্নির্বাচিত হতে পারেন। বর্তমান মহাসচিবকে অ্যান্তোনিও গুতারেস, অ্যান্তোনিও গুতারেস। প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভিলি। প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভিলি। আচ্ছা, এবার হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? 54। তারা কত বছরের জন্য নির্বাচিত হন? না, তারা 3 বছরের জন্য নির্বাচিত হন। এবার যদি প্রশ্ন করে যে তারা কি, সেসব সদস্য রাষ্ট্র কি পুনরায় নির্বাচিত হতে পারেন? উত্তর লিখবে যে হ্যাঁ, সেসব সদস্য রাষ্ট্র পুনরায় নির্বাচিত হতে পারেন। আচ্ছা, তারপরে যদি তোমাদের প্রশ্ন করে যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত? উত্তর লিখবে 15। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা হচ্ছে 15। তাদের কার্যকাল কতদিন? না 9 বছর। তাদের কার্যকাল 9 বছর। এবার যদি প্রশ্ন করে যে তারা কি পুনরায় নির্বাচিত হতে পারে? উত্তর লিখবে হ্যাঁ, যে তারা পুনরায় নির্বাচিত হতে পারে। আচ্ছা, এই যে সাধারণ সভায় শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় কত সালে? না 1950 সালে। সাধারণ সভায় শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় 1950 সালে। সাধারণ সভার প্রত্যেক সদস্য রাষ্ট্র কটি করে ভোট দিতে পারে? 1টি করে। প্রত্যেক সদস্য রাষ্ট্র 1টি করে ভোট দিতে পারে, একের বেশি কিন্তু ভোট দিতে পারবে না। ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত? 198, 198। ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 198 ইউনেস্কোর। আচ্ছা, নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগ করতে পারে কোন সদস্য রাষ্ট্ররা? ভেটো মানে অর্থাৎ না বা অসম্মতি জ্ঞাপন করা। উত্তর হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্ররাই নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করতে পারে, অস্থায়ীরা পারে না। আচ্ছা, প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কোন সময়, মানে কোন দিনটি? কোন দিনটি? 12ই জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সাধারণ সভার বার্ষিক অধিবেশন কখন হয়? এটা আমি বোর্ডে লিখে দিয়েছিলাম, প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন হয়। ওই বছরে একবারই হয় অধিবেশন।
জাতিপুঞ্জের মুখ্য প্রশাসককে কি বলা হয়? জাতিপুঞ্জের মুখ্য প্রশাসককে কি বলা হয়? উত্তর হচ্ছে মহাসচিব। মহাসচিব। জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষমতা কার কার আছে? জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষমতা কার কার আছে? উত্তর হচ্ছে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের। জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষমতা আছে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের। আচ্ছা, তাহলে এবার যদি এক কথায় বলতে পারে যে বিশ্বের নাগরিক সভা কাকে বলা হয়? উত্তর সাধারণ সভা। এবার যদি তোমাদের ধরো শর্ট কোশ্চেনে এটা বলা হলো যে বিশ্বের নাগরিক সভা সাধারণ সভাকে কেন বলা হয়, তাহলে উত্তরটা লিখবে যে অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী গেটেল সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলেছে, কেননা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের নানা সমস্যা তাদের নানা কণ্ঠস্বর ধ্বনিত হয় এবং প্রতিফলিত হয় সেই সাধারণ সভার মধ্য দিয়ে, সেই কারণে তাকে বিশ্বের নাগরিক সভা বলা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তো বলেছি জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? 193, 193। 193, 193। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার একটা প্রশ্ন শর্ট কোশ্চেনে, জাতিপুঞ্জের সনদ কিভাবে সংশোধন করা হয়? না, নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভার উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যের 2/3 ভোটে সেটা সংশোধিত হয়। নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে বা সুপারিশক্রমে বলতে 5টি সদস্য রাষ্ট্রসহ অন্তত 9টি সদস্য রাষ্ট্রের সম্মতি লাগবে, তবেই সেটা পাস হবে। আচ্ছা, এবার যদি তোমাদের বলে যে নিরাপত্তা পরিষদের কি সনদ সংশোধনের ক্ষমতা আছে, তখন বলবে যে হ্যাঁ আছে। আচ্ছা, এবার ধরো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কি পুনর্নির্বাচিত হতে পারে? উত্তর হ্যাঁ, তারা আবার পুনর্নির্বাচিত হতে পারে। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? উত্তর নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। আচ্ছা, আর একটা তোমাদের শর্ট কোশ্চেন লিখে নাও। IBRD এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন and development, IBRD। আচ্ছা, এর আগে পড়াতে আমি বলেছিলাম, আবার রিপিট করছি, বর্তমানে কতগুলি ওছি অঞ্চল আছে? উত্তরে লিখবে একটিও ওছি অঞ্চল নেই। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট, মহাসচিব নির্বাচনে কি ভিটো প্রয়োগ করা যায়? উত্তর হ্যাঁ, মহাসচিব নির্বাচনে ভিটো প্রয়োগ করা যায়। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভায়। সুইজারল্যান্ডের জেনেভায়। ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে প্যারিসে।
প্যারিসে। আচ্ছা, তোমাদের তাহলে আমি অনেক শর্ট কোশ্চেন, অবজেক্টিভ, এগুলো সব আলোচনা করে দিলাম।